আসসালামু আলাইকুম প্রিয় ওয়ালাইকুম ছাত্রছাত্রী, আসসালাম ভাইয়া। আজকে আমার খুবই আনন্দের দিন, খুবই খুশির দিন। আসলে আমি একটু আপ্লুত আর কি। আহ মানে বলে বোঝাতে পারবো না, এটা খুবই আনন্দের এবং একই সাথে গর্বেরও যে আহ, আমি আজকে আমার এই প্রোগ্রামে যাকে অতিথি হিসেবে পাইছি, তার পরিচয় আমরা আহ, আগে দিয়ে নিই একটু। তার আগে তার ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিয়ে নিই। আমার অত্যন্ত প্রিয় এবং আমি একটু ভয়ও পাইতাম ওকে অবশ্য, যখন আমি নতুন নতুন মাস্টার হইলাম আর কি, পড়ানোর জগতে আসলাম। মেডিকেলে চান্স পাওয়ার পরে আমি যখন পড়াইতে আসলাম, তখন আর কি প্রথম যখন পড়ানো শুরু করি তখন তো আসলে খুবই নতুন, কিছু জানি টানি না। তো যাই হোক, তখন পড়াইতাম ওদেরকে। তো ও তখন হেলেনাবাদ স্কুল, না রাজশাহী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এইটাতে সে ফার্স্ট গার্ল ছিল, হ্যাঁ। তারপরে সে রাজশাহী কলেজে চান্স পায়। তো রাজশাহী কলেজে তখনই আমার সাথে তার প্রথম সাক্ষাৎ, রাজশাহী কলেজে পড়ার সময়, ফার্স্ট ইয়ারে না, আমরা মনে হয় ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে, যাই হোক, তখন হচ্ছে যে আমি জি। প্রথম ওদেরকে ব্যাচ আকারে পড়ানো শুরু করলাম। তো নানা দেন তাহিয়া তাওফিক প্রমা, রাজশাহীর আমাদের 15 সেশনে ওদের ইন্টারমিডিয়েট। তো মোটামুটি তার আগে পরে দু চার ব্যাচ মিলিয়ে সবাই তাকে চিনতো আর কি। সবাই তাকে চিনতো, অনেকভাবেই চিনতো, ভালো স্টুডেন্ট হিসেবে চিনতো, ভালো মানুষ হিসেবে চিনতো, ভালো বান্ধবী, ভালো বন্ধু সব হিসেবেই চিনতো আর কি, সব মিলিয়ে। তো আমরা আজকে তাহিয়া তাওফিককে আমাদের স্টুডিওতে পাইছি, যদিও আমি এক স্টুডিওতে, ও আর একটা জায়গায়। ও এখন ইংল্যান্ডে অবস্থান করতেছে। তো সেখান থেকে ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমি প্রমাকে একটু স্বাগত জানাই। প্রমা, স্বাগতম আজকের এই প্রোগ্রামে। থ্যাংক ইউ ভাইয়া ডাকার জন্য। আর অনেক এই পরিচয় দিলেন। আরেকটা পরিচয় হচ্ছে আমি ক্রিয়েটিভ বায়োলজির প্রথম ব্যাচের মনে হয়, আমি জানি না, তখনই আপনি নাম দিছিলেন মনে হয়, প্রথম হ্যাঁ, ব্যাচের। আর ক্রিয়েটিভ বায়োলজির অ্যালামনাই বলা যায়। হ্যাঁ। যদি কখনো ম্যাগাজিন প্রকাশ করেন তাহলে আমাদের ছবিগুলো না, ফার্স্টে ওই থাকবে সময়টা আসলে ইনশাআল্লাহ। আমাদের খুব আসলেই মানে আমি মিস করি। আমি এখন হয়তো আল্লাহ দিলে অনেক স্টুডেন্ট, এখন সব মিলে হয়তো আহ, সংখ্যাটা অনেক বড়, কিন্তু আসলে ওই সময়টাকে আমি মিস করি। ওই সময় হয়তো আমি কিছুই পারি না, কিন্তু ওই সময় আমি তোদেরকে খুবই মিস করি। ওই সময়ের সবার কথা আস্তে আস্তে হয়তো পর্যায়ক্রমে সবাইকে আমি নিয়ে আসবো ব্যাচ ওয়াইজ। তো ইনশাআল্লাহ। প্রমাকে ফার্স্ট আজকে আমার ভিডিওতে নিয়ে আসার কারণ, যেটা সম্পর্কে আমি জানতে চাই নিজেও, প্লাস আমার বর্তমান স্টুডেন্টদেরকে একটু জানানোর জন্যই, বা জানাতে চাই যে বিষয়টা সেটা হচ্ছে একটা স্কলারশিপ নিয়ে। আমি একটু প্রেক্ষাপটটা বলে নিই প্রমা। সেটা হচ্ছে 2015-তে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হইলো, প্রমা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় যথারীতি চান্স পেয়েছিল। তো চান্স পাওয়ার পরে সেখান থেকে সে মেডিকেলে ফার্স্ট ইয়ারে ভর্তিও হয়েছিল। সেখানে সে আহ, সম্ভবত একটা টার্ম পরীক্ষা বা দুইটা টার্ম পরীক্ষা দিয়েছিল, কিন্তু প্রফেশনাল পরীক্ষা ফার্স্ট পরীক্ষাটা সে দেয় নাই। তো ওই সময় সে হচ্ছে যে একটা স্কলারশিপে নেয় জাপানে, যেটাকে আমরা মনোবসু নামেই চিনি সবাই। বর্তমানে এটার নাম হচ্ছে মেক্সড, তাই তো? হুম, বর্তমানে এটার নাম হইতেছে মেক্সড। তো এই হুম, হুম, হুম। স্কলারশিপটা ও আবেদন করে এবং সে তো ওইটি স্কলারশিপ পেয়ে যায়। পাওয়ার পরে সে এখানে আমাদের মেডিকেল ছেড়ে দেয়, দিয়ে সে চলে যায় জাপানে। মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেক্সটের পুরা ফর্ম, তাই না? মিনিস্ট্রি অফ এডুকেশন, হ্যাঁ। জি, আর এক্সে কি জি। বিবিধ নাকি, কালচার, স্পোর্টস, মনে আর হয়। টিতে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাকি? জি, জি, মিক্সড। জি। তো ওই সময় এটা খুবই মানে নাম করা একটা মানে ডিগ্রি আর কি, বা সরি হুম, স্কলারশিপ আর কি। তো সে হুম, হুম। এটা পায়। পাওয়ার পরে সে জাপানে চলে যায় এবং সম্ভবত জাপানে ও এটা তো ফার্মেসিতে পাইছিলি না? ফার্মাসিতে, জি। ফার্মেসিতে। হুম, তো হুম। ওইটা মনে হয় আমরা পরে এটা বিস্তারিত জানবো। সেখান থেকে সেটা শেষ করে পরবর্তীতে বর্তমানে সে ইংল্যান্ডে আছে। ইংল্যান্ডে সে দুইটা ভার্সিটিতে, সম্ভবত একটা হইতেছে কোথায়, অক্সফোর্ডে, অক্সফোর্ডে জি, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে, আর একটা হচ্ছে ইউসিএল এ, না?
জেনেটিক্স জি। অ্যান্ড জেনোমিক মেডিসিন, এই দুইটাতে হুম, অফার হুম। পায় পিএইচডির জন্য। তো বর্তমানে সে ইউসিএলএ মেরি কুরি, এটা তো পুরা ইউরোপেরই একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ, মেরি কুরি পিএইচডি। এটা নিয়ে আমি পরে একটা আলোচনা করব। বর্তমানে সে হুম, হুম। যেটাতে অধ্যয়ন করতেছে বা সে যেটাতে পিএইচডি করতেছে, এই মেরি কুরি ফেলোশিপটা নিয়ে পরে আলোচনা করব অন্য আরেকটা পর্বে। তা আজকে আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো নেক্সট সম্পর্কে। আমি এতক্ষণ অনেক কথা বললাম, এখন আমি কথা কম বলবো। এখন তোর পার্ট। প্রথম প্রশ্ন, যে নেক্সট স্কলারশিপ সম্পর্কে কিভাবে জানতে পারছিলি? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। না আর না, এটা কম আর হলো না, আরেকটু বেশি হতো। না, না, অবশ্যই না। আম আর যেটা আমি শুরু করি যে স্কলারশিপটা সম্পর্কে, যে আমি কিভাবে জানছি। আমার ক্ষেত্রে আমার একটা সুবিধা ছিল যে আমার বাবা আ সে হচ্ছে ২০০৩ সালে পিএইচডি করে ফিরে জাপান থেকে, এবং সে আসার সময় মানে সে সে নিজেও মনোবসুতে গেছিলেন, এবং তিনি গিয়েছিলেন হচ্ছে মনোবসুর পিএইচডির স্কলারশিপ যেটা সেটাতে। তো ওই সময় তিনি দেখেছিলেন যে ও, এরকম আমি একটু আন্ডার আঙ্কেলের গ্রাজুয়েটেও সম্পর্কে একটু স্টুডেন্টরা। বলে নিই। আঙ্কেল আচ্ছা। হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় স্যার। উনি কিন্তু আমাদের এই যে সদ্য আমাদের বরিশাল ইউনিভার্সিটি, রাইট? জি, জি। বরিশাল জি, জি। ইউনিভার্সিটির ভিসি হিসেবে ছিলেন। কিছুদিন আগেই হুম, উনি হুম। মানে ভিসি থেকে চলে আসলেন। ভিসি হিসেবে ছিলেন বরিশাল ইউনিভার্সিটির এবং অনেক জনপ্রিয়। উনি আসার সময় আমি যতদূর দেখেছি প্রমার ভিডিওতে, যে ওইখানকার স্টুডেন্টরাও অনেক কান্নাকাটি করেছিল পর্যন্ত এই সময়ও, যে স্যার যেন আমাদেরকে ছেড়ে চলে না যায়, স্যার থাকুক, এরকম একটা ছাত্রদের দিক থেকে ছিল আর কি। তো অনেক জনপ্রিয় একজন মানুষ, অনেক ভালো মানুষ, সবচেয়ে বড় কথা উনি খুব ভালো মানুষ, যার কারণে স্টুডেন্টরা তাকে খুব পছন্দ করতো। ঠিক আছে, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ ভাইয়া। তো এটাই আমি বলছিলাম যে আমার ক্ষেত্রে এটা সুবিধা হয়েছিল যে আমার বাবা ওখানে ছিলেন, এবং তিনি এটা সম্পর্কে ইনফরমেশন রাখছিলেন, এবং আমি জানতামও না যে আমার মেডিকেলে চান্স হওয়ার পর উনি আমাকে একভাবে গাইড করেছিলেন কিভাবে। আমি তখনও ধরেন যে যেটা হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের পেজে এটার অ্যাডভার্টাইজ আসে বা এরকম। তো আসার আগে থেকেই তিনি আমাকে ছোট ছোট স্টেপে গাইড করেছিলেন যে তিনি চাচ্ছিলেন যে আমি এখানে অ্যাপ্লাই করি, অ্যাটলিস্ট ট্রাই করি। তো এটা আমার জন্য সুবিধা হয়েছিল। তো আমি বলব যে মেডিকেলের যারা স্টুডেন্ট আপনার কাছে, যারা বেশিরভাগ পড়ে মেডিকেল বা ইউনিভার্সিটি, তাদের কাছে হয়তোবা এই স্কলারশিপটা যে আন্ডার গ্রাজুয়েটেও আছে এটা অজানা থেকে যায়। তবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আবার যেমন বুয়েটে একটা লিগাসি আছে, যেমন বুয়েটের টপ অনেক স্টুডেন্ট আমাদের অ্যালামনাই। তো বুয়েটে যারা চান্স পায় তারা কিন্তু কোনো না কোনো ভাবে জেনে যায় যে এখানে জাপানে এই আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ আছে, এবং পরবর্তীতে অনেকেই অ্যাপ্লাই করে। জানা হয় না হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের। তবে মেডিকেল, এজন্য মেডিকেলের রেশিও কম। যেমন আমার আগে মেডিকেল থেকে আসছিলেন আরেকজন আপু, এবং তিনি আসছিলেন ২০০০ সালে। তো মেডিকেলের আমি গিয়েছিলাম ২০১৭ সালে। তো ১৭ বছরের একটা গ্যাপ ছিল। দশ কিন্তু বুয়েটের বছর স্টুডেন্টরা কিন্তু প্রতি বছরই যাচ্ছে। তো যাই হোক, তার মানে আপনার তুই এই সেকেন্ড, ভিডিওর মাধ্যমে যেটা বাংলাদেশ ইনশাল্লাহ থেকে এইটা মেডিকেল সেক্টর থেকে তুই সেকেন্ড মেডিকেল যে সেক্টর থেকে স্কলারশিপ সেকেন্ড নিয়ে ছিলেন। গেছিস আর কি। জি, জি, তোর আগে জি। গেছে 10 বছর আগে, হ্যাঁ? হ্যাঁ, ১৬ সাথে, বছর আগে। হ্যাঁ 16 বছর আগে, রাইট। জি। আচ্ছা, যাক। তো আচ্ছা, এই স্কলারশিপটা কেন এত, মানে নেক্সট স্কলারশিপটা এত জনপ্রিয় হওয়ার কারণটা কি, বা এটার আসলে কি কি সুবিধা আছে? হুম, হুম। জি ভাইয়া। তো এখন আমি যেটা আন্ডারগ্রেড স্কলারশিপের কথা যদি বলি, আন্ডারগ্রেড স্কলারশিপটা এই যে আমি বললাম যে এতটা অজানা থেকে যাওয়ার পরও এটার যে কত সুবিধা আছে, এটা মানে যদি আমাদের স্টুডেন্টরা সবাই জানতো তাহলে হয়তো তারা সবাই এপ্লাই করতো। কারণ অনেকেই বিদেশে করে এবং অনেক টাকা পয়সা খরচ করে করতে হয়। তো পুরা বিশ্বের মধ্যে খুবই কম দেশ আছে যেখানে সরকার থেকে সরকারি খরচে আন্ডারগ্রেডে পড়ার সুযোগ দেয়। কারণ হায়ার স্টুডেন্টদেরকে অনেক দেশই চায় যে হায়ার এডুকেশনের স্টুডেন্টরা আসুক, সরকার থেকে খরচ দেয়, বা আন্ডারগ্রেডে নিজের দেশের স্টুডেন্টেরই সংখ্যা কম থাকে না, সো পড়াইতে চায়। তো এই দেশগুলোর মধ্যে আছে জাপান, কোরিয়া, চায়না, টার্কি, খুবই হাতে গোনা কয়েকটা, রাশিয়া আছে, খুবই হাতে গোনা কয়েকটা দেশ আছে। তো তার মধ্যে হচ্ছে যে এই যে জাপানের এটা একটা, এবং হচ্ছে যে এটা অনেক প্রেস্টিজিয়াস বিকজ এটা পুরোপুরি জাপান মিনিস্ট্রি থেকে নিয়ন্ত্রিত। তো সুবিধার মধ্যে ফার্স্ট অফ অল কোনো টিউশন ফি নাই।
টিউশন ফি পুরোপুরি ফ্রি, 5 বছর 7 একদম ফ্রি? বছর যার যেরকম কোর্স, হ্যাঁ একদম ফ্রি, কোনো টিউশন ফি নাই। সেকেন্ড হচ্ছে আপনার মাসিক স্টাইপেন্ড আছে। মাসিক স্টাইপেন্ড আচ্ছা, আছে জাপানিজ ইয়েনে, যেটা প্রায় 1 লাখ, 1,20,000-এর মতো একটা স্টাইপেন্ড আছে জাপানিজ এটা ইয়েনে। কি মানে টোটাল স্কলারশিপ মানে? নো নো নো, এটা এভরি মাসে, এভরি ও, মান্থ। প্রতি জাপানিজ প্রতি ইয়েনের সংখ্যা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, জাপানিজ ইয়েনের ভ্যালু কিন্তু বাংলাদেশ থেকে একটু কম। তো বাংলাদেশি টাকায় ধরলে ধরেন যে আপনি ধরেন 1 লাখ টাকার মতো একটা স্টাইপেন্ড আছে এভরি মান্থ। প্রত্যেক মাসে তারপরে পাবি, তাই হচ্ছে, তো? জি জি হ্যাঁ, এটা প্রতি মাসে। এটা কয় বছরের তারপরে হচ্ছে, স্কলারশিপ? এটা হচ্ছে আপনার ডিগ্রির ওপর নির্ভর করে। 1 বছর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর তারপরে 4 বছরের ডিগ্রি যদি হয় যে কোনো সাবজেক্টে, তাহলে বাকি 4 বছর। যদি আপনার ফার্মাসি, যদি আপনার 5-6 বছরের ফার্মাসি হয়, তাহলে তাহলে ওই যে 7 বছর ধরেন। সো 5 বা 7 বছর হইতে পারে, এবং এই পুরাটাই হচ্ছে স্টাইপেন্ড আপনি মানে পাবেন। প্রথম এক বছরই কি ল্যাঙ্গুয়েজ কোর্স? 1 বছর ল্যাঙ্গুয়েজ, জি। তারপরে ওই সাবজেক্ট যে অনার্সে যে সাবজেক্টে তুই যাচ্ছিস সেই জি সাবজেক্টে 4 বছর বা 5 বছর যেটা লাগবে আর কি সেইটা, জি এই ভাইয়া। তো না? তা হুম হুম টোটাল হুম। 6 বছরের মতো হচ্ছে, 5 থেকে 6 হ্যাঁ, বছর আর কি। 5 থেকে 7 বছর ফার্মাসি জাপানে একটা 6 বছরেরও কোর্স আছে, যদি আরে আমি বাবা রে সেটাতে বাবা। পড়ি নাই তো। ওটা ফার্মাসিস্ট যারা ডিগ্রিধারী, যেমন ডাক্তারদের পাশাপাশি আমাদের দেশে তো তেমন একটা দেখা যায় না, বিদেশে মেডিকেলে তো ফার্মাসিস্টরা ওরা থাকে। শুরুটা করবে কি ইন্টার পাস করেই? মানে আমাদের এখানে শুরুটা, জি, ইন্টার ইন্টার পাস পাস করেই করে। ওখানে অ্যাপ্লাই করতে পারবে, তাই তো? জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি সুবিধা আছে? আর সুবিধা আছে হচ্ছে যাওয়া আসা খরচ। যাওয়ার সময় আপনার টিকিট জাপান আমাদের এম্বাসি থেকে দিয়ে দিবে, এবং আসার সময় যদি আপনি জাপানে আর না থেকে দেশে ফিরে চলে আসতে চান, তো সেক্ষেত্রেও আচ্ছা, আপনার আসার খরচটা পাবেন। তো এগুলোই হচ্ছে সুবিধা আর্থিক মানে বা যাওয়া ফিনান্সিয়াল আসা দিক থেকে। টোটালটা ওরা বিয়ার করবে, পুরা হুম টিউশন ফ্রি হুম কিচ্ছু নাই, উল্টা আরো হুম স্টাইপেন্ড দিবে, তাই তো? হুম, জি জি তাহলে জি। আর কি লাগে? হুম হুম প্লাস এটা একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপও বটে এটা। জি। পরবর্তীতে আমাকে তুই বলছিলি যে এইটা থাকার কারণে হুম পরবর্তীতে হুম তোর হুম। ওই যে ইউসিএল পিএইচডি অফারটা পাইতে খুব ইজি হয়েছে, একটা জাস্ট। আমার জন্য সুবিধা হয়েছে। আরো যদি আমি বলি যে কারো যদি কোনো আর্থিক সমস্যা থাকে, আমি এখন এখন তো ইনফ্লেশনের যুগ, আমাদের সময় যেমন স্টুডেন্টরা আমরা যেও এখানে, যেমন অন্যান্য দেশের স্টুডেন্টরা গিয়ে ফার্স্টে কি করে, ফার্স্টে পার্ট টাইম কাজ করার একটা চিন্তা থাকে যে একটা পার্ট টাইমে ঢুকতে হবে। জাপানে আপনি মাসিক স্টাইপেন্ড পাচ্ছেন, বাট আপনার পাশাপাশি সমস্ত সুযোগ সুবিধা আছে। যেমন আপনি স্টুডেন্ট হিসেবে আপনার যদি আরো মনে হয় যে না, ফিনান্সিয়ালি আমাকে আরো ইয়ে হতে হবে, তাহলে আপনি 20 ঘন্টার একটা ওয়ার্ক পারমিটও থাকে। প্লাস ফ্যামিলি, কেউ যদি বিয়ে করে, আমি করেছিলাম, যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, তো হচ্ছে যে ফ্যামিলিও নিয়ে যাওয়া যায় অ্যাডভান্স, সব আন্ডার জায়গায় গ্রেডেও। অ্যাডভান্স, বিয়ে হ্যাঁ করছিস হ্যাঁ। আগে। তো সব দিকেই হচ্ছে ফ্যামিলিও নিয়ে যাওয়া যায়, তো সব ক্ষেত্রে হচ্ছে যে একটা সুবিধা আছে, যেটা অনেক দেশে দেখা যায় যে অনেক কিছুতে আটকায় দেয়। যেমন ধরেন ফুল টিউশন ফি ফ্রি পাওয়া, এটা তো অনেক বড় একটা ব্যাপার। প্লাস আপনি স্টাইপেনের পাশাপাশিও যদি কেউ চায়, যদিও আমি বলবো না যে এত সুন্দর সুযোগ আছে, কেউ যদি যায় তাহলে পুরাই পড়াশোনার উপর ফোকাস করাই ভালো, তারপরেও যদি কেউ চায় পার্ট টাইম করতে পারে। মানে সব দিক থেকেই আর কি সুযোগ সুবিধা আছে, যেটা আর কি উল্লেখ ফ্যামিলি করলাম। বলতে কি স্পাউস নিয়ে যাবে? ফ্যামিলি আপনার ডিপেন্ডেন্ট, হ্যাঁ হ্যাঁ, স্পাউস, এই তো। ওকে। হুম হুম। বাচ্চা কাচ্চা থাকলে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, আমরা মানে ব্যক্তিগত বিষয়ে পরে আসতেছি, আমরা আগে নেক্সট নিয়েই আগে একটু কথাবার্তা বলি। আচ্ছা, এই জি। স্কলারশিপের আওতায় কোন 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 সাবজেক্টে পড়ালেখা করা যাবে? তো এই স্কলারশিপের 3টা ভাগ আছে। এখন অবশ্য 4টাও থাকতে পারে, আমাকে একটু পরবর্তীতে ইয়ে করতে হবে। তো এখানে আছে হচ্ছে সোশ্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্স একটা পার্ট, আর 2টা পার্ট আছে, একটা হচ্ছে যে ন্যাচারাল সায়েন্স এ, একটা ন্যাচারাল সায়েন্স বি, সরি 4টা পার্ট, আর একটা পার্টের মধ্যে আছে মেডিসিন এন্ড ডেন্টিস্ট্রি। তো সোশ্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্স এর মধ্যে আহ, যে সাবজেক্ট গুলো আছে তার মধ্যে আছে ল, পলিটিক্স, সোশিওলজি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, কেউ যদি হিস্ট্রি পড়ে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো আছে। ন্যাচারাল সায়েন্স এ, এটা হচ্ছে সমস্ত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, মানে যেগুলোতে ম্যাথ লাগে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি,
হ্যাঁ, আর বাকি সমস্ত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। ন্যাচারাল সায়েন্স বি এর মধ্যে আছে যেগুলোতে আমাদের বায়োলজি লাগে ইনস্টেড অফ ফিজিক্স, যেমন হচ্ছে এগ্রিকালচারাল সায়েন্স আছে, তারপর হচ্ছে ভেটেরিনারি মেডিসিন, ফুড, অ্যানিমাল সায়েন্স বা হচ্ছে ফার্মাসি, নার্সিং, আর যেটা আরেকটা সেকশন আছে সেটা হচ্ছে মেডিসিন এন্ড ডেন্টিস্ট্রি। তাহলে মোট 4টা সেকশন হইলো। ওকে, তার মানে মোট 4টা সেকশন হচ্ছে, তাই না? তো জি। এগুলাতে মানে জাপানি ভাষা না জানলে কি আবেদন করা যায় না? তো এখানে হচ্ছে আমি যেরকম জাপানি ভাষা জিরো অবস্থায় আবেদন করেছিলাম এবং সাকসেসফুলি পড়াশোনা শেষ করেছি, এখানে উদ্দেশ্য মোটেও ওরা জাপানিজ ভাষা দেখে না, দেখে হচ্ছে জাপানিজ ভাষায় পড়ার আগ্রহটা কতটুকু, এটা হচ্ছে মেন। তারপরও আমি মানে যদি জাপানিজ ছোট ভাষাতেই পড়তে হবে ওখানে নাকি এটা? জাপানিজ ভাষা, আচ্ছা তাহলে আমি একটু বলি শুরু থেকে। ফার্স্ট হচ্ছে যে আপনার আবেদনের সময় জাপানিজ ভাষার কোনো সার্টিফিকেট বা এরকম কিছুই আপনাকে দিতে হবে না। বাট যখন লিখিত পরীক্ষা হয়, একটা লিখিত পরীক্ষাতে আপনার একটা সেকশন থাকে, জাপানিজ ভাষার সেকশন একটা থাকে, 1 ঘন্টা সময়ও থাকে পরীক্ষার। আহ বেশিরভাগ মানুষই পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে খাতা দিয়ে চলে যায়, কেউ জাপানিজ ভাষা দাগায় না বা কারো জাপানিজ ভাষা সম্পর্কে জ্ঞানও থাকে না। আমি নিজেও আন্দাজে জাস্ট ভাবছিলাম যেহেতু নেগেটিভ মার্কিং নাই, এখানে যদি আমার কিছু পয়েন্ট আসে আমার সুবিধা, এই জন্য আমি আন্দাজে এগুলো খুব সহজ, যেমন একদম সহজ যদি জাপানিজ ভাষা কেউ জানে, মানে অনেকেই তো অ্যানিমে দেখে আমাদের দেশে, কেউ যদি জানে তাহলে ধরেন একদম সহজ লেভেল থেকে শুরু করে অনেক কঠিন লেভেলের প্রশ্ন থাকে, সহজগুলো আপনি আন্দাজে কয়েকটা দাগ দিলেন, তারপরে হচ্ছে যে ছেড়ে দিলেন। আমিও তাই করছিলাম, এটাতে আমার কখনো কোনো অসুবিধা এমসিকিউ হয়নি। টাইপ থাকে? এমসিকিউ প্রশ্ন পুরোটাই। ও তাহলে তো একটা মানে ক খ গ ঘ একটা মারলেই হলো। একটা মানলেই হইলো। এরপরে নেগেটিভ তো হচ্ছে, নাই? না না নেগেটিভ আমাদের সময় অ্যাটলিস্ট ছিল না। এরপরে হচ্ছে যখন আপনি জাপানে আসলেন, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, ফার্স্ট 1 বছর তো আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কুলে রাখে। ল্যাঙ্গুয়েজ স্কুলে যেটা হয় সে হচ্ছে ফার্স্টে একটা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে ওরা ঠিক করে যে কার জাপানিজ লেভেল কতটুকু। তো আমরা যারা বাংলাদেশি থেকে আসি, যেমন আমাদের U1 থেকে, আন্ডার গ্রাজুয়েট 1 থেকে U7 পর্যন্ত একটা লেভেল ছিল। আমি ছিলাম U7-এ, যারা জিরো জাপানিজ নলেজ। তা আমি, ইন্ডিয়ান কিছু স্টুডেন্ট, কিছু ব্রাজিলিয়ান স্টুডেন্ট, আমরা সবাই ছিলাম U7-এ। আমরা একদম আমাদের যেটা ক খ গ ঘ, জাপানিজ ভাষায় আ ই উ এ ও, এখান থেকে আমরা পড়া শুরু করছিলাম। এবং পরবর্তীতে হচ্ছে চাইনিজ ক্যারেক্টার যেগুলো জাপানিজে আছে এগুলো, তো আমরা সকালে ক্লাস করতাম জাপানিজ ভাষার, আর দুপুরবেলা আমাদের ক্লাস থাকতো যে জাপানিজ ভাষাতে আবার আমাদের ইন্টারমিডিয়েটের পড়াটা একটু করে পড়ায় দিত, ধরেন টার্মিনোলজি, কেমিস্ট্রির টার্মিনোলজি, তারপরে বায়োলজির অভিস্রবণের জাপানিজ কি, ব্যাপনের জাপানিজ কি, এগুলো আমরা একটু শিখতাম। তো এটা হচ্ছে 1 বছর যেখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনাকে পুরাটা শিখে তারপর ইউনিভার্সিটিতে দিবে। ইউনিভার্সিটিতে আমাদের যেমন সাবজেক্ট, আমরা যে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নেই, অনেকেই করে কি, যেটা আমি করেছিলাম, আমি যেটা করছিলাম যে আমি টিচারদেরকে বলছিলাম যে তোমরা আমাকে জাপানিজে প্রশ্ন দাও, ঠিক আছে, আমি লিখবো ইংলিশে। আমি জিজ্ঞেস করে নিতাম টিচারকে। তো আমাকে কখনো আর কি লিখতে হয়নি। তবে ফার্স্টে জিজ্ঞেস করতাম, পরে আর আমি জিজ্ঞেসও করিনি, যে ফেল তো করাইবে না, লিখে দেয় ইংলিশে, অসুবিধা তো নাই। তো আমি এটাই করতাম, যে ইংলিশে লিখে দিতাম। তবে আমি জাস্ট একটা টিপস এন্ড ট্রিক্স বলা যায় যে এইটা সাবজেক্ট চুজিং এর ক্ষেত্রে অনেকে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট চুজিং করে। আমাদের সময়ও আমাদের সাথে একজন ক্যান্ডিডেট ছিল, খুবই স্ট্রং ক্যান্ডিডেট, সোহরাওয়ার্দী মেডিকেলের। তার সাবজেক্ট চুজিং এ ভুলের কারণে তার আমার মনে হয় হয়নি, কারণ সে ইকোনমিক্স চুজ করছিল। যখন আপনি সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্ট চুজ করবেন তখন তাদের একটা সিলেকশন ক্রাইটেরিয়াতে জাপানিজ ভাষা থাকে। সায়েন্সের সাবজেক্ট চুজ করতেছো, কারো কোনো চিন্তা করার দরকার নাই, জাস্ট গো ফর ইট, জাপানিজ ভাষা নাই কোনো সমস্যা নাই। বাট সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট চুজ করার সময় চিন্তা ভাবনা করে চুজ করা উচিত। এটাই হচ্ছে জাস্ট টিপস এন্ড ট্রিক্স আর কি। বুঝতে পারছি। সায়েন্সের সাবজেক্ট হলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে এত মানে হেডেক নেওয়ার কিছু নাই। হুম। না না না, একদমই নাই। আচ্ছা। আর ওটা এরা মানে ওরা কিভাবে সিলেক্ট করে, নির্বাচনী প্রক্রিয়াটা কি আর কি, বা বিস্তারিত তথ্য কোথায় হুম হুম। পাওয়া যাবে? আচ্ছা, এবং তো টোটাল এখন, সময়টা কত লাগে পুরা নির্বাচনী প্রক্রিয়াটা, সিলেকশন প্রসেসটা শেষ জি হতে জি কতদিন লাগে আর কি? জি, তো এখন হচ্ছে এটা এটা একটা দীর্ঘ প্রক্রিয়া মোটামুটি বলা চলে। এখানে এপ্রিল এপ্রিল মাসের দিকে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের হোম পেজে এই স্কলারশিপের অ্যাডভার্টাইজ দেওয়া হয়। মিনিস্ট্রি অফ এপ্রিল? এডুকেশনের হোম পেজে এপ্রিলে, এপ্রিলের প্রতি দিকে? বছর এপ্রিলে, জি। মিনিস্ট্রি অফ এডুকেশনের হোম পেজে এখানে আবেদন করার আহ, একটা
অ্যাডভার্টাইজমেন্ট আসে, তখন আবেদন করতে পারি। এবং আবেদন ক্রাইটেরিয়াতে আসলে কিছুই থাকে না, জাস্ট জিপিএ 5, এটাই আবেদন ক্রাইটেরিয়া। জাস্ট জিপিএ 5? জাস্ট জিপিএ 5 আবেদন ক্রাইটেরিয়া। এবং আমার মনে হয় যে খুব যদি কারো এবং কিছু সাবজেক্টে হয়তো যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তাহলে হয়তো তার ম্যাথ ফিজিক্সে এটা মানে জিপিএ মানে কি বলে 5 আছে কিনা এটা হয়তো দেখে। এখন কি গ্রেডিং সিস্টেম আমি জানি না, বাট আমাদের সময় হয়তো ওরকম ছিল। এবং এটাই জাস্ট সিলেকশন ক্রাইটেরিয়া লিখিতভাবে। তাও আমি বলবো যে আমার ক্ষেত্রে যেমন আমার বাবা, আমি বলছিলাম যে সে খুব আস্তে ধীরে একটা স্টেপ নিছিল আমাকে প্রিপেয়ার করার জন্য। তো সে যখন দেখছিল যে এখানে আবেদন মানে সিলেকশন ক্রাইটেরিয়া জাস্ট এতটুকু, সে চাইছিল যে তার মেয়ে যেন এক ধাপ আগিয়ে থাকে। তো সে আমাকে কি করছিল, সে আমাকে বলছিল যে তুমি পাশ করো ফেল করো যত মার্কস পাও সমস্যা নেই, তুমি একটা আইএলটিএস দাও, জাস্ট অংশগ্রহণ করো। তো আমি অংশগ্রহণ করছিলাম, যেহেতু এখানে দেখা যাবে 85%-এরই আইএলটিএস বা এই টাইপের কোনো কিছু নাই, আমার থাকবে। সো আমি এক ধাপ এগিয়ে থাকলাম, যদিও এটা আমার অ্যালামনাইরাও কেউ দিয়ে আসে নাই, এটা জাস্ট আমার বাবা আমার জন্য একটা আম, একটা থাকে না পথ রেডি মেবি করে এটা দেয় যে হইতে একটা। পারে যে একটা কোনো হুম প্রিভিলেজ হুম পাওয়া হুম। যেতে, একটা অ্যাডভান্স মানে একটা অ্যাডভান্টেজ কিছু একটা অ্যাডভান্টেজ পাওয়া থাকলো যেতেও আর পারে কি। আর কি এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার ধরেন আপনার 1000 জন জিপিএ 5 এর মধ্যে আপনি একটু এগিয়ে থাকলেন। তো এই আপনার ফার্স্ট সিলেকশন হইলো, ফার্স্ট সিলেকশনে আপনার নাম আসলো, নাম আসার পর এবার মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এরপরে বাকি দায়িত্ব থাকে হচ্ছে জাপান এম্বাসির ওপর। জাপান এম্বাসি আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকবে, যেটা কিনা জুন জুলাইয়ের মাঝে হয়। লিখিত আচ্ছা। পরীক্ষাটা হবে, এবং লিখিত পরীক্ষাতে থাকে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইংলিশ থাকে, ম্যাথস থাকে ফর অল, ইংলিশ ম্যাথস অ্যান্ড জাপানিজ ফর অল। জাপানিজ তো আমি বললাম, কাউকে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কাজ করা বাকি লাগে না। থাকে হচ্ছে, বাকি থাকে হচ্ছে, সরি ভাইয়া, ইংলিশ, জাপানিজ অ্যান্ড কেমিস্ট্রি, হ্যাঁ ঠিকই বলছি, কেমিস্ট্রি ফর অল। আর থাকে হচ্ছে ফিজিক্স অর বায়োলজি, যারা বায়োলজিক্যাল মানে সায়েন্সেসের দিকে ইংলিশ আর যাবে। কেমিস্ট্রি সবাইকেই অ্যান্সার করতেই হবে? ইংলিশ, জি কেমিস্ট্রি আর জাপানিজ? জাপানিজটা না করলে ইংলিশ আর কেমিস্ট্রি তার মানে লাগবেই? জি জি, এই দুটো লাগবে। আর থাকলো হচ্ছে ফিজিক্স অর বায়োলজি, ফিজিক্স আর বায়োলজিক্যাল বায়োলজি, সায়েন্সের দিকে ওকে। যাবে তারা হচ্ছে বায়োলজি, যারা ইঞ্জিনিয়ারিং সেকশনের দিকে যাবে তারা ফিজিক্স। ফিজিক্স অ্যান্সার করবে। আর এরপরে আমি জাস্ট টাইম লাইনটা বলি, এরপরে মোটামুটি জুলাই বা আগস্টের মধ্যে তারা হচ্ছে এম্বাসি জানাই দিবে যে আমরা এই 4 জনকে বা এই 5 জনকে আমরা হায়েস্ট হিসেবে সিলেক্ট করলাম, এবং আমরা রেজাল্টটা জাপানে পাঠিয়ে দিলাম, জাপানের ইউনিভার্সিটিকে পাঠিয়ে দিলাম। এরপরে জাপানিজ জাপানিজ ইউনিভার্সিটির এম্বাসি রেজাল্টটা পাঠায় আসে। দিবে জি, ইউনিভার্সিটিতে? জাপানিজ এম্বাসি ইন বাংলাদেশ সেটা পাঠিয়ে দিবে। এরপর রেজাল্টটা জাপানিজ ইউনিভার্সিটি থেকে রেজাল্টটা আসে হচ্ছে ডিসেম্বরে। তো আমিও ফার্স্ট ডিসেম্বরে জানতে পারছিলাম। তো প্রক্রিয়াটা হচ্ছে এপ্রিলে শুরু হয়, এবং ডিসেম্বরের দিকে আপনি আপনার রেজাল্টটা জানতে পারবেন। তাহলে এই তো মানে এপ্রিলে তাহলে ও জাস্ট মানে আমাদের এডুকেশন মিনিস্ট্রির পেজে যে ওইখানে অ্যাপ্লিকেশন করবে, হুম হুম এরপরে জুন জুলাইয়ের দিকে হচ্ছে যে লিখিত পরীক্ষার জন্য ডাকবে। এটা হুম হুম। এমসিকিউ বেসড পরীক্ষা, তাই তো? এমসিকিউ বেসড যেখানে পরীক্ষা। ইংলিশ আর কেমিস্ট্রি ওকে মাস্ট, আর হুম তার হুম। সাথে মানে হয় ইঞ্জিনিয়ারিং সাইডের সেক্টরে যেতে চাইলে ফিজিক্স, আর বায়োলজিক্যাল সায়েন্সে হইলে তখন সে বায়োলজি অ্যান্সার করবে, এই তো? জি। আর হ্যাঁ হ্যাঁ রেজাল্ট হইতে হইতে ডিসেম্বরে রেজাল্ট জানা যায়, তাই জি। তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি আর ভাইয়া, ঠিক আচ্ছা, বলছেন। ওই যে মানে জুন জুলাই যে রিটেন পরীক্ষাটা দিবে, ইংলিশ হুম হুম কেমিস্ট্রি কিংবা হচ্ছে বায়োলজি বা ফিজিক্স যাই হোক, হুম হুম। তো ওইটার সিলেবাসটা কি হয়? তো আমি যেটা খেয়াল করছিলাম, আমি আসলে ওইভাবে প্রিপারেশনও নিয়ে যাই নাই, বাট আমি যেটা খেয়াল করছিলাম যে আমাদের ইন্টারের বা অ্যাডমিশনের যে সিলেবাস, প্রশ্নটা পুরোপুরি ওই রকম, মানে ইন্টার একটা জেনারেল, আমি বলবো যে কোনো দেশে ইন্টারের সাবজেক্টগুলো মোটামুটি জেনারেলি, তো এগুলোই আসে, কিন্তু প্রশ্নটা আসে ইংলিশে। এখানেই অনেকে ধরা খায়। যেমন আমার এখনো মনে আছে বায়োলজির একটা কোয়েশ্চেন আসছিল, কোয়েশ্চেনটা পড়ে আমি বুঝছি যে এটার অ্যান্সারটা আমি জানি, কোয়েশ্চেনটা পড়ে আমি বুঝছি, ধরেন যে একটা অ্যান্সার আসছে, অ্যান্সারের অপশনে আছে হয়তো বা একবীজপত্রী দ্বিবীজপত্রী কিছু একটা, বাট টার্মিনোলজি গুলো ইংলিশে, তো আমি মনোকটিলিডন, বুঝতেছি না যে, ডাইকটিলিডন এরকম দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতেছি না যে কোনটা, আমি অ্যান্সার জানি বাট আমি আমি বাংলায় অ্যান্সার বুঝতেছি, বাট সো সিলেবাস পুরোপুরি হচ্ছে, ম্যাথে তো কোনো সমস্যা হয় না, কারণ ম্যাথে তো আর ইংলিশ বা হয়তো বা জিওমেট্রিতে কিছু আছে, বাট অতটা সমস্যা হয় না। কেমিস্ট্রিতেও অতটা সমস্যা হয় না, স্ট্রাকচার বা এটা বোঝা যায়। বায়োলজিতে গিয়ে আমি ইংলিশ টার্মিনোলজিটা, যেমন ইন্টারে বা অ্যাডমিশনে কারো যদি
ইচ্ছা থাকে যে পরবর্তীতে আমি শুধু আন্ডারগ্রেডের স্কলারশিপেই না, কারো যদি ইচ্ছা থাকে মাস্টার্স বা পিএইচডি তে, তাহলে তো ইংলিশ তো এমন একটা সাবজেক্ট যেটা পরবর্তীতেও লাগবে, তাই না? আবার এখানে আমরা কিন্তু একটা জিনিস, আমরা কিন্তু জাপানিজ অ্যান্সার করতেছি না, তো আমাদের ইংলিশ সাবজেক্টের উপর একটু জোর দিতে হবে। তো এই যে আমরা ইংলিশ, বেসিক ইংলিশ পড়ার পাশাপাশিও আমরা যদি হচ্ছে বায়োলজির টার্মিনোলজি গুলো যখন আমরা পড়তেছি, যেমন ব্যাপন, হ্যাঁ, কি ডিফিউশন তো, তাই না? ডিভিশন, হ্যাঁ। তারপরে হচ্ছে অভিস্রবণ, অসমোসিস, এগুলো যদি অসমোসিস। আমাদের জানা থাকে তাহলে খুব সুবিধা হয়। আরো একটা জিনিস, এটা জাস্ট স্কলারশিপের একটু বাইরে বলি, তারপরেও আমি যেটা করতাম, যেমন আমার রেজাল্ট ভালো আসতো এপিসোডে, আমি মনে করি যে আমি মনে হয় প্রেজেন্টেবল একটা জিনিস করতে পারতাম, যেমন হচ্ছে আমি যদি ফটোসিনথেসিস কথাটা আমি লিখবো, এটা তো আমি বাংলাতেও লিখতে পারি, এটা যদি খালি আমি ইংলিশে লিখি, টিচারের একটা মনে হয় আলাদা একটা ইমপ্রেশন, বানানটা এটা ঠিক ভালো হইলো, স্টুডেন্ট আর তাই কি, না? ইংরেজিতে যেহেতু লিখছে তার মানে স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। স্টুডেন্ট ভালো হয়। হ্যাঁ, তো না, এই ঠিকই জিনিস, এই বলছিস। ছোট ছোট টার্মিনোলজি গুলো আমাদের ইংলিশে যদি জানা থাকে, তাহলে আমার মনে হয় না যে লিখিত পরীক্ষায় খুব একটা আম, মানে কেউ আটকাবে। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু একটু মানে জানতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে হুম শুধু রিটেন পরীক্ষা আমি অ্যাপ্লাই করলাম এপ্রিলে, জুন জুলাই রিটেন পরীক্ষা, যদি রিটেন পরীক্ষায় সিলেক্ট হয় কেউ, তারপরে কি হুম কোনো হুম মানে সাক্ষাৎকার বা কোনো থাকে কি, হুম হুম। ইন্টারভিউ থাকে কি? সরি ভাইয়া, আমি আসলে টাইম লাইনের মধ্যে এটা ইনক্লুড করতে ভুলে গেছি, বাট রিটেন পরীক্ষার পর একটা ইন্টারভিউ থাকে। তো রিটেন পরীক্ষায় যদি 4-5 জনকে ওরা ডাকে, তাহলে সবারই ইন্টারভিউ নেয়। এবং আমাদের সময় যেটা হয়েছিল, ওরা সবার ইন্টারভিউ নিয়ে বলছিল এভরিওয়ান, সবাই ভালো, ওরা সবাইকেই রেকমেন্ড করেছিল জাপানে, যে ওরা পুরো এম্বাসি এটা ডিসিশন নেয়নি, ওরা পুরো জাপানিজ ইউনিভার্সিটির উপর ছেড়ে দিয়েছিল এই ডিসিশনটা, ওরা সবাইকে রেকমেন্ড করছিল। ইন্টারভিউ কি জিজ্ঞাসা করে? তো ইন্টারভিউটা হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তিগত যে প্রশ্ন, যেমন হচ্ছে যে কেন সে এটাতে অ্যাপ্লাই করছে, তার ইন্টেনশন কেমন। আর সেকেন্ড হচ্ছে সে এটা যে কি সাবজেক্ট ওরা কি পড়তে ইংলিশে যাচ্ছে। জিজ্ঞাসা করে? হ্যাঁ, আমাদের ইন্টারভিউ ইংলিশে হয়েছিল, তবে আমার মনে হয় না এটা খুব রিজিড কিছু। কেউ যদি অ্যান্সার করতে না পারে তাহলে হয়তো বা, কারণ সবাই বাঙালি থাকে এখানে, কোনো জাপানিজ পার্সন ছিল, একজন ছিল, বাট অবজারভার হিসেবে ছিল। তো আচ্ছা, ইন্টারভিউটা আমি আমি যেরকম নিজেই বলছিলাম যে আমি ইংলিশে, আমি ভাবছিলাম যে ইংলিশে যদি আমি বলি তাহলে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, তো আমি বলছিলাম আর কি। তো আইএলটিএসটা তোর কাজে লাগছিল ভালোই। আইএলটিএসটা আইএলটিএসটা তার হচ্ছে আগে আমার থেকেও তো তুই ফ্লুয়েন্ট ছিলি এমনিতে, যদিও তার আগেই। ইয়ের জন্য। হ্যাঁ, আমি জানি না আমি কতটুকু ফ্লুয়েন্টে দিছি, বাট আমি এটাও জানি না যে আর কতজন ইংলিশে ইন্টারভিউ দিছে। তো আমি কতটুকু ভালো ইংলিশ বলছি, তার থেকেও ভালো যে আমি ইংলিশটা চুজ করছি নিজেই, যে আমি ইংলিশে বলবো, সমস্যা হবে না। তো এখানে আমি আরো কয়েকটা জিনিস বলি, যে সাক্ষাৎকারের একটা, যদি আমি আমার ব্যক্তিগত থেকে বলি, তো আমি ওটাই বললাম যে একটু আগে আমি বলছিলাম যে ভালো স্টুডেন্ট কতটুকু সেটা থেকে বেশি আর কি কিছু স্ট্র্যাটেজি কাজে লাগালে আমার মনে হয় যে যে কেউ আসলে ভালো মানে ভালো নিজেকে প্রেজেন্টেবল করলে ভালো করতে পারে। তো আমার জানি না কেন জানি আমার এটা আমার বাবারও ক্রেডিট আছে, বাট আমারও মাথায় মনে হয়েছিল যে আমি যদি কিছু জাপানিজ লাইন মুখস্থ করে যে ঢুকেই যদি বলা শুরু করি, তাহলে ওরা ভাববে যে আচ্ছা ঠিক আছে, আমার জাপানিজ সম্পর্কে কিছু মানে একটা আগ্রহ, কারণ ফার্স্টে তো ওরা দেখে ইন্টেনশন। আমাকে এমনও একজন বলছিলেন, আমি এটা সত্য মিথ্যা জানি না, আমাকে একজন জাপানিজ একটা টিচার উনি বলছিলেন যে এরকম ইন্টারভিউ দিয়ে খুব ইন্টারভিউ খারাপ হয়েছে, একজন বেড়াই গেছে, বাট সে বাইরে কান্না করতেছিল, এটা তারা খেয়াল করছে সিসিটিভি বা যেটা মানে যে কোনো একটা যে তার খারাপ লাগছে, তাকে নাকি আবার ডাকছিল। তো এটা শোনার পর আমি ভাবছিলাম যে ইন্টেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি কিছু যে আমি জাপানে পড়তে চাই, আমার জাপান এই ভালো লাগে, এই টাইপের কিছু লাইন আমি একদম ঝরঝরা মুখস্থ টানা মুখস্থ করে গিয়েছি, এবং গিয়ে আমি ওদেরকে কনিচুয়া দিয়ে আমি এটা মানে ঝরঝরা করতে শুরু করছি, এবং তুই ওরাও কি খুব অবাক হয়ে ওই যে গেছে। ঢুকে এরকম করছিলি, যে এরকম আমার মনে ওরা নাই ওরা আমি কি যেভাবে করে, এরকম হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করছিলি? কনিচুয়া বা এটা, হ্যাঁ, যদিও কি বলে, কি বলে, ওজিগি না আরেকবার করলেও বল। ধরেন, ধরেন যে কনিচুয়া বলে, কনিচুয়া কনিচুয়া বলে। এরকম বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হাত জোর করে না, জাস্ট এরকম মাথা করে বলে যেটা কনিচুয়া কনিচুয়া। এরকম। তা আমি কনিচুয়া বলে সিটে বসে, সিটে বসার যে ম্যানার ট্যানার ওগুলো ফলো করে সিটে বসে আমি হচ্ছে যে ফুল দমে আমার যা মুখস্থ ছিল, যে ওরা কিছু প্রশ্ন করার আগে আমি আগে আমার ট্যালেন্ট দেখাই, যে আমি কিছু লাইন বলে ফেলছি।
বলে ফেলার পর ওরাও খুব, যারা প্রশ্ন করবে তারা খুব অবাক হয়ে গেছে, আমি তাদের চেহারা দেখতে পাচ্ছিলাম যে তারা খুব অবাক প্লাস ইমপ্রেস তো পরের কথা, তারা খুব অবাক। তো তারা একজন মানে আমাকে তুই বসে এরপরে, কি বলছিস, মানে কি বলছিস জাপানি ভাষায় যেগুলা বলছিস সেগুলা বাংলা অর্থ কি, মানে কি বলছিস? বাংলা অর্থ হয়তো খুব সহজ, যেমন আমি এখানে জাপানে পড়তে যেতে চাই, অথবা আমার জাপান খুব ভালো লাগে, এই টাইপের খুব সিম্পল সেন্টেন্স মানে আর ঢুকে কি। বসেই কোনো কথাবার্তা ছাড়া বলা শুরু করলি? আমার তাই মনে হয়, আমার তার আগের কোনো স্মৃতি মনে পড়ে। আচ্ছা, মানে আচ্ছা, ইন্টারভিউতে ঢুকলি কনিচুয়া বলে বসলি, বা শুরু করে দিলি যে আমি জাপানে পড়তে যাইতে ও চাই। হ্যাঁ, না কথা- না না, ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন, আমার নাম কি, আমি কোথা থেকে আসছি, এগুলো আমি হচ্ছে জাপানে, যেমন আমার নাম তাহিয়া, আমি হচ্ছে রাজশাহী থেকে আসছি, আমি জাপানে পড়তে যেতে চাই, এই টাইপের কিছু কথা, মানে সেলফ ইন্ট্রোডাকশনটা আর কি আমি পুরোপুরি জাপানিজে মুখস্থ করে ফেলছিলাম। এরপরে হচ্ছে যে ওরা আমাকে এরপরে এটার পাল্টা প্রশ্ন কি আসতে পারে এটাও আমার কাছে মাথায় আসছিল, যে ওরা তো আমাকে পাল্টা প্রশ্ন করবে যদি ওরা জাপানিজ বলে। তা আমার মনে হয়েছিল যে পাল্টা প্রশ্ন এটাই হইতে পারে যে ওরা জিজ্ঞেস করবে যে তুমি তো ভালো বলো জাপানিজ, তুমি জাপানিজ শিখছো কোথায় থেকে, বা এই টাইপের কিছু। তো এটার অ্যান্সার সব, যে প্রশ্নই আসুক না কেন, আমি জাস্ট একটা অ্যান্সার জাপানিজে মুখস্থ করে গেছিলাম, যে হচ্ছে যে আমি এখনো জাপানিজ অতটুকু পারি না, ইংলিশে ইন্টারভিউ দিতেই আমি বেশি কমফোর্টেবল, জাস্ট এটা ওর যে প্রশ্নই করুক আমি এটা অ্যান্সার দিব। তা আমি হচ্ছে এরকম স্ট্র্যাটেজি করে গেছিলাম। তো আমার স্ট্র্যাটেজিটা কাজে লাগছে, তো এটা ছিল চালাক ফার্স্টে। চালাক। তারপরে চলো, টে- টে- একটু চালাক না হলে কি যেন ছিল দুনিয়াতে, ঠিক আছে। হ্যাঁ, একটু তো যাই চালাক হোক। না হলে টেকা যায় না, ঠিকই। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তী সিরিয়াস বিষয়ে এখন আসি। তারপরে তারা আমাকে জিজ্ঞেস করে যে আমি কেন, ওদের আগ্রহ ছিল আমি কেন মেডিকেল ছেড়ে জাপানে পড়তে যেতে চাই। এটা আমার মনে হয় সাধারণ সবারই একটা কমন প্রশ্ন থাকে। আমি বলছিলাম এটার অ্যান্সার আমি কিছুই, মানে এটা অ্যান্সার আমি শিখাই দিচ্ছি না, কারণ হচ্ছে এটা প্রত্যেকের ইউনিক অ্যান্সারটা ভালো। এখন এই এই ভিডিও দেখে গিয়ে কেউ একটা বললো, দ্যাটস নট ইউনিক, সবাই নিজের অবশ্যই একটা রিজন আছে। তো রিজন বলছিলাম। তারা আমাকে আরেকটা প্রশ্ন করেছিল যে তুমি জানো যে তোমার মেডিকেলে, তুমি ওখানে যে 1 বছর জাপানি শিখবা, তোমার 1 বছর লস হবে, তুমি মেডিকেলে এখানে পড়লে এতদিনে পাশ করে যাবা। তারা আমাকে এটা বলছিল, আমি ওদেরকে বলছিলাম যে না, 1 বছর না, আমার আসলে 2 বছর লস হবে, কারণ আমি মেডিকেলে 1 বছর পড়ছি। বাট এটা আমি জানি আমার 2 বছর লস হবে, বাট এটার বদলে আমি যেটা পাবো সেটা আমার কাছে আরো বেশি ওয়ার্থ ইট হয়, এরকম একটা অ্যান্সার আমি দিয়েছিলাম। তারপরে আমাকে ওরা একটা প্রশ্ন করছিল যে তুমি কেন ফার্মাসিতে যাইতে চাও। তো এটার অ্যান্সারটা আমি বলবো, আমার ইন্টারভিউ এটার জন্য আমি আসলে ওই রকম পাচ্ছিলাম না, কনফিডেন্স পাচ্ছিলাম না, কারণ হচ্ছে এটার অ্যান্সার আসলে আমি জানি না। আমাদের দেশে কেন স্টুডেন্টরা ফার্মাসি পড়ে, কারণ মেডিকেলে চান্স পায় না 85%, 90%, তাই না? ভাইয়া কি দ্বিমত পোষণ করতেছেন এটা? আছে না, অনেকে একদম, আমি ফার্মেসি, ফার্মা, হ্যাঁ, ফার্মেসি অনেকে, অনেকের ফার্মেসি পড়ারই অনেকের ইচ্ছা আছে, অনেকের এরকমও ইচ্ছা আছে। থাকে। তবে হ্যাঁ। আমার কাছে মনে হয়েছিল যে 80% বা 70% যাই হোক না কেন, আহ, হয়তো বা মেডিকেলে হয় নাই, অথবা ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়বে, এই জন্যই হয়তো বা ফার্মাসিতে ঢুকে। আমি ফার্মাসিতে কি পড়াই, কি পড়ে, ড্রাগ বা মেডিসিন এটা নিয়ে কতটুকু কি করে আমি কিছুই জানতাম না। আমি একটা অ্যান্সার দিছিলাম, অ্যান্সারটা আসলে এতই খারাপ হয়েছিল যে যে ইন্টারভিউ নিচ্ছিল সে উনি রাজশাহী মেডিকেলেরই একজন ডাক্তার ছিলেন আই গেস। তো উনি আমাকে বলছিল যে তুমি হয়তোবা ফার্মাসি সম্পর্কে খুব বেশি কিছু জানো না, ফার্মাসি সাবজেক্ট সম্পর্কে। তো এটা যখন বলছে আমি বুঝছি যে আমার ইন্টারভিউ এটার পর আর ভালো হওয়ার নাই, তখন আমার একটা জিনিস খালি মাথায় আসছে যে আমাদের দেশের আমি খালি এটাই বলছি যে দেখেন আমাদের দেশের স্টুডেন্টরা বেশিরভাগ এরকমই, জানে না কি শুরু করতে হবে, চান্স পায় বলে ওটাতে ঢুকে। আমি এই জন্যই জাপানে যাইতে চাই যে আমি এই সাবজেক্টটা সম্পর্কে আরো বেশি জানতে চাই। এটা ছিল আমার কামব্যাক অ্যান্সার। তো তারা এটাতে আবার ইমপ্রেসড হয়েছিল বেশ, কারণ আমি আসলে, আমি মনে করি যে ওইখানে একটা কামব্যাক লাইন ছিল। তো এই তো, এইরকমই খুবই ছোট 10-15 মিনিটের একটা ইন্টারভিউ ছিল। এরপরে আমার যারা সাথে ছিল তারাও ইন্টারভিউ দিছিল। আম, তাদের কয়েকজনকে মনে হয় আরো কিছু, মানে কনভারসেশন কে কোন দিকে নিয়ে যায় এটার উপর ডিপেন্ড করে, অনেক সময় অনেক সময় ইন্টারভিউয়ারের উপর না, বরং ইন্টারভিউয়ের উপরই ডিপেন্ড করে যে সে কোন দিকে কনভারসেশন নিয়ে যাচ্ছে। সে যদি কালচারের দিকে নিয়ে যায়, ওই সময় আমাদের হোলি আর্টিজানের একটা ঘটনা ছিল, কেউ ওইদিকে কনভারসেশন নিয়ে চলে গেছে, তো এগুলো জটিলের দিকে যাওয়ার কোনো দরকারই নাই। হ্যাঁ, সব মেন বুঝাইতে হবে যে আমি খুবই আগ্রহী, আমি মানে খুবই জাপানে আমি যাইতে যাইতে চাই, আগ্রহী, না গেলে কিন্তু আমি যাইতে কেঁদে চাই। দিব।
মানে বাংলা ভাষায় একটু খাঁটি লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো কাইন্দে দিব কিন্তু, আমাকে মানে কিন্তু দিতেই ইন্টেনশন হবে। এন্ড হচ্ছে ইন্টেনশনটা মেইন। আপনি তো ট্যালেন্টের পরীক্ষা তো আপনি রিটেনে দিছেন, আপনাকে তো এখানে বিসিএস এর মতো জিজ্ঞেস করবে না যে অমুক দেশে কবে স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে। এটা জাস্ট ইন্টেনশনের একটা পরীক্ষা। তারপরে এই একটু তো ভদ্র ওরা আচরণ তারপরেও, করতে হবে আর কি, এবং ওদেরকে হ্যাঁ হ্যাঁ, বুঝাইতে হবে যে আমি আসলেই যাইতে চাই। যাইতে চাই, আমি একজন জেনুইন যাইতে চাই। এই তো তারপরে ওরা সবার ইয়ে পাঠায় দিল। আমি মনে করি যে হয়তোবা আমার ইন্টারভিউতে আমার জাপানিজ বলা বা যেটাই হোক, আমার ইন্টারভিউ স্কোর হয়তোবা ওদের মধ্যে একটু হাই ছিল। বাট খুবই আর কি, এই চারজনের নাম থেকেই পরবর্তীতে ওরা আমাকে ডিসেম্বরে ফোন দিয়ে জানাইছিল যে হচ্ছে যে তোমার হইছে, আর তুমি হচ্ছে যে এপ্রিলে যাবা। এই তো এটাই ছিল পুরো প্রসেস। কি ইয়ে 4 বছর, করছিল। তাই তো? আমি যেটাতে পড়ছি সেটা 4 বছর। তো ফার্মাসি দুই রকম আছে, 4 বছর এন্ড 6 বছর। 6 বছর হচ্ছে আপনি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, মেডিকেলে কাজ করবেন। আর 4 বছর হচ্ছে আপনি জাস্ট জেনারেল সাবজেক্ট হিসেবে পাশ করলেন আর কি, নট ক্লিনিক্যাল। আচ্ছা, মানে হুম হুম এমনিতে মানে মিক্সড অ্যালামনাইদের মানে ক্যারিয়ার কেমন হুম হুম। আসলে? আচ্ছা, খুবই খুবই ইমপ্রেসিভ। আমাদের বিশেষ করে যারা আমার বড় ভাই বোনরা আছেন তারা তো প্রচুর ইমপ্রেসিভ জায়গায় আছেন। যেমন হচ্ছে আমার ঠিক এক্সাক্ট বড় ভাই, উনি হচ্ছে প্রীতম ভাই, উনি আমার গার্জিয়ানের মতো। উনি যেমন হচ্ছে এখন মিৎসুই মিৎসুই জাপানের অনেক বড় একটা কোম্পানি, মিৎসুই সুমিতোমো, সুমিতোমোর নাম অনেকেই শুনছে, সেখানে চাকরি করতেছেন। তারপরে হচ্ছে যে আর বড় ভাই যার মাধ্যমে আমি লিঙ্ক টিঙ্ক মানে সবসময়, যিনি আমাকে ফার্স্টে যে গাইড করছিলেন, উনি আছেন হচ্ছে সনিতে ইঞ্জিনিয়ার হিসেবে। তারপরে আরেকজন ভাই আছেন, উনি আছেন আজিনোমোটোতে ইঞ্জিনিয়ার হিসেবে। তারপরে আমার যদি আপুদের কথা বলি, হ্যাঁ, তো মহিব ভাইয়ের যে উনি ওয়াইফ, উনিও হচ্ছে মেক্সটেই গেছিলেন, এবং উনি আছেন হচ্ছে শিশেদো হচ্ছে কসমেটিক্স কোম্পানি, উনিও ফার্মাসিতে পড়ছেন। এটা হচ্ছে জাপানের ওয়ান অফ দ্য বিগেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ইউকে তে এসেও আমি শিশেদোর প্রোডাক্টস দেখি, ইউকে তে ওগুলোতে হাতই দেওয়া যায় না, এত দাম। তারপরে আমার যে ফার্স্ট আপু যিনি মেডিকেল থেকে গেছেন, লেনাদি, লেনাদি হচ্ছে এখন অ্যাস্টেলাস ফার্মা, জাপান কেন সারা বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাস্টেলাস ফার্মা, উনি সেখানে জেনারেল ম্যানেজার পদে আছেন। উনাকে কোম্পানি থেকে কিছুদিন আগে আম, এটাকে কি বলে, এমবিএ এমবিএ কমপ্লিট করায় ওরাই, বোস্টন থেকে আমার মনে হয়, এমবিএ কমপ্লিট করায় সমস্ত খরচ সহ উনাকে জেনারেল ম্যানেজার হিসেবে আপগ্রেড করছেন, প্রমোশন করছেন। এনারা যারা জাপানে আছেন এখনো, আর যারা জাপান থেকে বেরাই গেছেন, তারা আছেন ইউএসএ তে, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, কেউ নাসাতে আছেন, কারো নেচারে পাবলিকেশন হচ্ছে। সো ওনারা প্রচন্ড ইমপ্রেসিভ ক্যারিয়ার আছেন, এবং হচ্ছে যে আমার মনে হয় আমার জুনিয়ররাও সেরকম ট্যালেন্টেড যারা আসতেছে। এই তো। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে মানে এটা একটা আলহামদুলিল্লাহ। সম্ভাবনাময় একটা জায়গা, তাই তো? মানে এখান থেকে জি। আসলে ক্যারিয়ার হিসাবে তাহলে এটা একটা অনেক হুম একটা হুম হুম অপরচুনিটি বলা যেতে পারে। আচ্ছা, আরেকটা আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে হুম যে হুম জাপানে পড়াশোনা শেষে কি মানে জাপানেই চাকরির কোনো সুযোগ আছে হুম কিনা? হুম। তো এই একটা এটা তো আমি অ্যালামনাইদের কথা তো অলরেডি বললাম যে তারা কেমন, তবে আমি জাপানের চাকরির প্রসেসটা বলি। খুবই লিনিয়ার এবং খুবই স্মুথ একটা প্রসেস। যেমন বাংলাদেশে আমরা কি করি, আমরা আগে পড়াশোনা শেষ করি, তারপরে মনে হয় যেন আমরা সবাই একটা জলের মধ্যে পড়লাম, যে কিছুদিন আমরা বাসায় যাব, তারপর কে কোথায় চাকরিতে যেতে পারি। এটা জাপানের প্রসেসটা প্রচন্ড স্মুথ এবং প্রচন্ড মানে একদম কি বলবো, একদম মানে মানে তৈরি করে দেওয়া একটা রাস্তা বলা যায়। যেমন জাপানে যদি আপনি ফোর্থ ইয়ারে ব্যাচেলার্স পাশ করে চাকরিতে ঢুকতে চান, তাহলে আপনার চাকরি সার্চিং শুরু করতে হবে থার্ড ইয়ারে, এবং থার্ড ইয়ার থেকে থার্ড ইয়ারের শেষ হওয়ার আগেই আপনি জানবেন যে আপনার চাকরি, মানে আপনি 1 বছর আগে জানবেন যে আপনার চাকরি হয়ে গেছে। মাস্টার্সেও সেম, মাস্টার্স ফার্স্ট ইয়ারে আপনি সমস্ত চাকরির আবেদন করবেন। মাস্টার্স ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের মধ্যে আপনি জেনে যাবেন আপনার চাকরি হয়ে গেছে 1 বছর আগে। পিএইচডি তে আরো 1.5 বছর আগে থেকে আপনি চাকরির শেষ হওয়ার 1.5 বছর আগে আবেদন করবেন, 1.5 বছর আগে আপনি জানবেন হয়ে গেছে। প্রসেসটাও কেমন, প্রসেসটাও হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে পুরা জাপানে, এখন অনেকগুলো ওয়েবসাইট হচ্ছে, বাট ওরা বলে যে নাভি, মাইনাভি, মাইনাভি একটা ওয়েবসাইট আছে। মাইনাভিতে আপনি অ্যাকাউন্ট খুলবেন, যেই যে কোম্পানি ইচ্ছা আপনার মাইনাভিতে আপনার ইয়ে প্রোফাইল বানাবেন, যে যে কোম্পানি ইচ্ছা আপনার ওইটা ক্লিক করলেন, প্রোফাইল আপনার চলে গেল মাইনাভি থেকে কোম্পানিগুলোতে। তারপরে হচ্ছে আপনি যেগুলোতে দরকার অ্যাপ্লাই করলেন, সেখান থেকে আপনার অ্যাপটিটিউড টেস্ট বা লিখিত একটা কম্পিউটারের মাধ্যমে। এখন এখন তো চ্যাট জিপিটি ট্যাপিটি আছে, এখন আমি জানি না কিভাবে নেয়, আমাদের সময়
জাপানিজ স্টুডেন্টরা করতো কি, সবাই সারি ধরে বসতো, একজন টেস্ট দিত আর একজন পাশ থেকে হেল্প করতেছে, এই করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। পরবর্তীতে ফার্স্ট ইন্টারভিউ, সেকেন্ড ইন্টারভিউ এরকম হয়তো। আর আমাকে হেল্প করছিল জাপানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে জব দিচ্ছিল, কারণ আমি মাঝখানে কিন্তু মাস্টার্স এর পর 1.5 বছর জব করছি মিৎসুবিশি গ্যাস কেমিক্যালসে। এটাও জাপানের মিৎসুবিশি গ্রুপের একটা অংশ এবং একটা কোম্পানি। তো হচ্ছে যে আমার ক্ষেত্রে এরকম ছিল যে আমি ইন্টারভিউতে গেছি, ফার্স্ট ইন্টারভিউ দিছি আমি অনলাইনে, তখন তো কোভিড এর সময়, এই কোভিড এর কাছাকাছি সময়। ফার্স্ট ইন্টারভিউ দিছি অনলাইনে, সেকেন্ড ইন্টারভিউতে ওরা আমাকে টিকিট পাঠিয়ে দিছিল, আমি বুলেট ট্রেনে টোকিও গেলাম, ইন্টারভিউ দিয়ে আসলাম। বাস, আমার হচ্ছে 1 বছর আগে আমি জব পেয়ে গেছিলাম। তো যারা আন্ডার গ্রাজুয়েট প্রসেসে থাকে তাদের জন্য জব পাওয়া কঠিন না, তাদের জন্য জব পাওয়া ইজি, রেদার দেন যারা পিএইচডি মাস্টার্সে আসছে তাদের এই প্রসেসটা জানতে জানতে, যে আমাকে 1 বছর আগে অ্যাপ্লাই করতে হবে, এটা জানতেই তাদের 3 বছর চলে যায়। দিয়ে আচ্ছা। যখন পিএইচডি শেষ হয় তখন তারা ভাবে যে এখন আমি কোথায় যাব। তখন প্রফেসরদের ধরে ধরে বলতে হয় যে আমাকে একটা পোস্ট ডক দাও, এই দাও, সেই দাও। যারা আন্ডার গ্রেডে যায় তারা মোটামুটি প্রসেস জানে। সো আমার আমার পরিচিতদের মধ্যে কেউ এখন পর্যন্ত বসে, মানে 1 মাসও বসে থাকতে হয়নি। এই হলো জাপানের চাকরির ফিল্ড। আচ্ছা। আর এমনি কথা প্রসঙ্গে মানে বলতেছিলাম আর কি, যে এখান থেকে যদি কেউ বের হয়ে যায়, মানে ধর হুম হুম জাপানে যদি সে না থাকে, হুম হুম হয়তো অন্য কোনো দেশে সুইচ করলো, তাহলে হুম। তখন অন্য ভার্সিটি গুলাতেও মনে হয় একটু কোনো প্রিভিলেজ পাওয়া যায় কিনা এই স্কলারশিপ অবশ্যই আমি থাকার বলবো কারণে। যে জাপানের এই স্কলারশিপ, এটা আমার মনে হয় যেমন আমাদের দেশেও মনোবসু নামে সাধারণ মানুষরাও চিনে, তেমনি সারা বিশ্বে এটা বেশিরভাগ মানুষই চিনে, এবং এটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ হিসেবে সবাই জানে। তারপরে জাপানে আপনি যে এইখানে গেলেন, এই স্কলারশিপে আপনার যে ইউনিভার্সিটি গুলোতে চান্স হওয়ার সুযোগ আছে, ফার্স্টে তো আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে গেলেন, পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আপনার গ্রেডিং অনুসারে বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠায়, এবং এগুলোর মধ্যে বেশিরভাগই টপ ইউনিভার্সিটি থাকে, ইউনিভার্সিটি অফ টোকিও, আমি পড়ছি ইউনিভার্সিটি অফ ওসাকাতে, বিভিন্ন ইউনিভার্সিটি, এগুলো সবই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপে আছে, এগুলো সবই আচ্ছা। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপে। সো আপনার যখন এখান থেকে ডিগ্রি থাকে আপনার জন্য সুবিধা হয়। প্লাস জাপানে আরেকটা সিস্টেম হচ্ছে ফোর্থ ইয়ার, যেটা আমাদের ফার্মাসিতে থার্ড এবং ফোর্থ, এমনিতে অন্যান্য সব সাবজেক্টে ফোর্থ ইয়ার পিওর রিসার্চ করায়, আপনার পিওর ল্যাব রিসার্চ এক্সপেরিয়েন্স থাকবে। সো আমি কিছু ভিডিও এটা হচ্ছে দেখেছি তোর, ল্যাবের ভিডিও। অবশ্য এটা ওইখানকার না মনে হয়, এটা মনে হয় ইংল্যান্ডে আসার পরে। এটা ইংল্যান্ডে আসার পর। তো যাই হোক, জাপানে হচ্ছে আপনার যেটা হয় যে ল্যাবে আবার মাস্টার্সটা পুরাটাই রিসার্চ বেসড। সো আপনি যদি মাস্টার্স করেন পুরা রিসার্চ বেস, তখন আপনার যখন এই যে এই রিসার্চ 3 বছর 4 বছর, যেখানে আমাদের দেশে কোন রকম হয়তো বা থিসিসের জন্য কিছু রিসার্চ করা হয়, তাও কতটুকু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স সেটা আমি জানি না। সো এই যে আপনার একটা রিসার্চ করা আছে, এটাই আপনি যখন কোনো আহ, আহ, কোনো প্রফেসরকে মেইল করলেন, কোনো ইন্টারভিউতে বসলেন, যখন আপনার রিয়েল জেনুইন এক্সপিরিয়েন্স আছে, এটা আপনার কথাবার্তাতেই বোঝা যাবে যে এই ছেলেটা জানে বা এই মেয়েটা জানে। সো অবশ্যই সেটা আপনাকে পরবর্তীতে কারো যদি ইচ্ছা থাকে রিসার্চ লাইনে যাবে, একাডেমিয়াতে যাবে, তাকে অবশ্যই হেল্প করবে বলে আমি মনে করি। ওকে, সর্বশেষ প্রশ্ন। আমরা অনেকক্ষণ সময় নিলাম তোর, মানে এই ওভারঅল জার্নিতে আমি হুম আমি হুম তো বলেছি যে জাপান পর্ব আজকে শেষ করলাম, এরপরে হয়তো আমি ইংল্যান্ডের ওই স্কলারশিপ নিয়ে আরেকটা পর্ব করব ইনশাল্লাহ। তো হুম ওভারঅল এই জাপানের এই পর্বে খুব হুম হুম। স্মরণীয় কোনো অভিজ্ঞতা যদি থাকে বা কোনো মজার কোনো অভিজ্ঞতা যদি থাকে। মজার অভিজ্ঞতা বলতে কি ভাই, আমরা যখন ফার্স্টে গেলাম, আমি এটার জন্য অ্যান্সার প্রিপেয়ার করিনি, এখন আমি এমনিতেই বলছি বানিয়ে। আমরা যখন ফার্স্টে গেলাম তখন হচ্ছে যে আমাদেরকে রাখা হয়েছিল যে এমন একটা জায়গায় যেখানে আশপাশে খুব একটা ইংলিশ কোনো পরিবেশ নেই, যাতে আমরা জাপানিজটা ভালো মতো শিখতে পারি। মোটামুটি একটা পাহাড়ের কাছাকাছি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, শহরে যাইতেও অনেক সময় লাগে। তো আমরা 24টা দেশের স্টুডেন্টরা একসাথে গেছি। এটা একটা ডিফারেন্ট একটা ফ্রেন্ডশিপ হয়, সবাই কে কি বলতে, ইংলিশ জাপানিজ মিলায় কে কি কথা বলতেছে, তারপর সবাই হই হুল্লার করতেছে, পুরা ডরমে খালি আমরাই আছি, এগুলো সবই খুব মজার। আরেকটা জিনিস আমি এক্সপেরিয়েন্স করছি, খুব সিকিউর একটা কান্ট্রি জাপান। আমার রাত্রেবেলা আমি পড়তেছি, আমি একজন মেয়ে হিসেবে বলি, আমি রাত্রেবেলা আমি পড়তেছি, রাত 12টা বাজে, 1টা বাজে, আমার ইচ্ছে হলো আচ্ছা ঠিক আছে, আমার পড়তে পড়তে মাথা ধরে গেছে, আমার ভাল লাগতেছে না, আমি রাস্তায় যেয়ে হেঁটে আসতাম। রাত 1টা 2টা 3টার সময় আমি রাস্তায় হাঁটাহাঁটি করতেছি, আমার কখনো কোনো সমস্যা হয়নি। তো এটা একটা প্রচন্ড ফ্রিডম আমি এক্সপিরিয়েন্স করছি। তারপরে হচ্ছে যে এখানে কেউ আমাকে কখনো জাজ করতো না, যে হচ্ছে যে
আমার পোশাক, আমার এটা বা আমার সেটা, এটা নিয়ে কোনো জাজমেন্ট ছিল না। তো এগুলো সবকিছু, যেমন আমি প্রচুর ট্রাভেল করছি, আমি কখনো চিন্তা করি এটা আমার টাকা বাঁচাইতে হবে বা কিছু। আমি জাপানের মধ্যে প্রচুর ট্রাভেল করছি, জাপানের বাইরে গেছি, এবং এগুলো আমি নিজের খরচে করতে পারছি। তো এই যে একটা ফিনান্সিয়াল ফ্রিডম ছিল বা এটা, এগুলো সবই প্রত্যেকটা মজার অভিজ্ঞতা আর কি। এখন আমি লাস্টে আর কি শেয়ার করব, তবে আমি একটা জিনিস একটু শেয়ার করি, এটা অভিজ্ঞতা না, বাট আমার মনে হইলো যেটা, আপনি যেহেতু বলছেন এটা আপনার বাচ্চাদের জন্য কাজে লাগবে, তা আমি হ্যাঁ, বলি হ্যাঁ, যে হ্যাঁ, আমি আমার এই আসলে পুরা এই সিরিজ। জার্নিটাতে, হুম, হুম। পুরা জার্নিটাতে আমার বাবার একটা অবদান ছিল। যে আমার বাবা যখন, আমি আমি যখন মেডিকেলে পরীক্ষা দিই, আমার এত কনফিডেন্স ছিল না, আমি খুব বাজে বাজে প্রশ্ন ভুল করছি। হ্যাঁ, আমার বাবা বলছিল আচ্ছা ঠিক আছে দে, এটা তো অনেক কঠিন পরীক্ষা, চান্স হবে কি হবে না তার ঠিক নাই, ইউনিভার্সিটিতেও ফর্ম টর্ম তুলে রাখ। কিন্তু যখন এই জাপানের এটার কথা হয়েছে, তো সে আমাকে বলছিল তুই পাবি না তো কে পাবি, তুই পাবি না তো কে পাবি, সে তিনি আমাকে বলছিল কে পাবে। সে আমার সাথে, আমার যখন রিটেন পরীক্ষাটা কিন্তু প্রত্যেক সাবজেক্টের 1 ঘন্টা করে সময় দেয়, প্রশ্ন অল্প থাকে বাট সময় অনেক থাকে। 5 ঘন্টা সে কিন্তু বিল্ডিং এর নিচে বসেছিল। ইন্টারভিউ প্রসেসের সময় সেম 2-3 ঘন্টা সে জাস্ট এম্বাসির বাইরে ঘোরাঘুরি করতেছিল। তা আমার মাথায় ঢুকে গেছিল যে আমার বাবা আমাকে এত হেল্প করতেছে, এই স্কলারশিপে একজনও যদি চান্স পায় সেটা আমি পাবো। আমার কোনোদিন সেকেন্ড ডাউটই হয় না যে আমার এটা হবে না, আমি জানতাম এরা একজন পাবে, দুইজন পাবে, আমি জানতাম যে একজন পেলেও আমি পাবো। এই যে একটা কনফিডেন্স আসছিল, কোনো প্রেশার না, কোনো এক্সপেকটেশন ছিল না, কিচ্ছু ছিল না, কোনো প্রেশার পাইনি। জাস্ট পাইছি হচ্ছে কি বলে, একটা জানি যে আমার সমর্থন আছে। আবার ঠিক একইভাবে জাপানে যখন আসলাম, তখন আমার কিছু সাবজেক্টে, যেহেতু ম্যাসিভ চেঞ্জ এনভায়রনমেন্টে, কিছু সাবজেক্টে আমার পরীক্ষা খারাপ হচ্ছিল, তা আমার বাবা আমাকে বলছিল দেখ সব জায়গায় যদি তুই সেরা হওয়ার চেষ্টা করিস, মনে করিস সবকিছুতে ফার্স্ট হবি, তাহলে কিন্তু তুই ভেঙে যাবি। তোকে কিছু কিছু সময় জাস্ট টিকতে হবে, কিছু কিছু সময় জাস্ট সার্ভাইভ করতে হবে। এই যে আমি ইন্সপিরেশন পাইছিলাম, তারপর আমি কিছু তোয়াক্কাই করিনি, আমি বি পাচ্ছি সি পাচ্ছি, আমি জাস্ট পরীক্ষা দিয়ে টিকবো, এটাই হলো আমার কথা। তা আমি মনে করি যে একটা মেয়ের লাইফে ফার্স্ট অফ অল বাবা, এবং সেকেন্ড অফ অল হচ্ছে বিয়ের পর তার হাজবেন্ড, এই দুটা সমর্থন থাকলে সেই মেয়ে আর আসলে কিচ্ছু চিন্তাই করে না। সে কোথায় যাচ্ছে, কি পোশাক, কারণ আমি দেখছি জাপানিজ অনেক মেয়ে, হ্যাঁ তারা ফর্মাল একদম সুন্দর করে চুল টুল ঠিক করে যাইতে হবে, না হলে এখানে হবে না ওখানে হবে না। আমার কোনোদিন মাথাতেই আসে নাই যে আমাকে একটা সুন্দর গেট আপ নিয়ে যাইতে হবে, বা আমি জানি যে আমি যেরকম উঠতেও পারবো, আমি যদি পড়ে যাই আমার বাবা আছে, আমার হাজবেন্ড আছে, তারা ধরার জন্য আছে। সো আমার সেকেন্ড কোনো তোয়াক্কাই হয়নি। তো এটা জাস্ট আমি বললাম, যেহেতু আপনি বলছেন এটা আপনার ছেলে মেয়েদের জন্য। তো এই যাক, তো। আলহামদুলিল্লাহ। আমি ছেলে মেয়েদের জন্য মানে আসলে আমি এই ভিডিওগুলো করতেছি যে তোরা আমার যারা বাইরে, যারা আমার ছেলে মেয়েরা তোরা বাইরে আসিস, এই বিভিন্ন আচ্ছা। জায়গায় যেহেতু একটা সুযোগ আছে, অনেক ভালো ভালো জায়গায় সবাই তোরা আছিস। তা আমার বাচ্চা হুম কাচ্চারা যখন এগুলা দেখবে, তখন তারা হুম যেন একটু ইন্সপায়ার্ড হয়, প্লাস তারাও যেন একটা ওয়ে পায়, বা তারাও একটা নাম জানলো, হইলো কি যে বাবার পেজে সে হুট করে একদিন দেখলো যে ও আচ্ছা, হুম এটা তো একটা বাবার একটা স্টুডেন্টের সাথে বাবা ভিডিও করতেছে, কি নিয়ে আলোচনা করতেছে, স্কলারশিপ, কি স্কলারশিপ নেক্সট, একটা তার হুম। একটা আগ্রহ তৈরি হইলো, সে নিজে জি থেকেই জি, তখন ঘাটে অবশ্যই। ঘুটে সবকিছু জি, অবশ্যই। বের করা শুরু করলো। এইটাই আর কি, আর কিছু না। আর হুম হুম সব বাপ মাই তো চায় যে বাচ্চা কাচ্চাদের জীবন একটু হ্যাসেল ফ্রি হোক, হুম একটু স্মুথ হোক, একটা হুম সিকিউর লাইফ হোক। হুম। আর সেই জায়গায় আসলে বাবা মা হিসাবে তো তুই খুবই ভাগ্যবান, পরবর্তী লাইফে অবশ্যই। ভাগ্যবান। হ্যাঁ, না তো আমি স্টুডেন্ট হিসেবেও, কারণ আপনাদের মতো টিচার পাইছিলাম, এটা আসলে খুবই, মানে আমি এক আমাদেরকে একটা না জিনিস বললেও হবে, পড়ছিলাম ঠিক আছে। বায়োলজি যেমন, আপনি যতটুকু পড়াইছিলেন সেই জিনিসগুলো আমি আসলে বলা যায় যে একরকম, মানে আমরা দেখতে পাইতাম যে ঠিক আছে হ্যাঁ ট্রান্সলেশন হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে, চোখ বন্ধ করলে বুঝতাম। তো এটাও আমি স্টুডেন্ট হিসেবে খুব ভাগ্যবান আর কি। না, ঠিক আছে, একটু বাড়ায় বললি আর কি। না না, সত্যি। অসুবিধা নাই। তো ঠিক আছে প্রমা, আজকে আমরা মোটামুটি মিক্সড সম্পর্কে অনেক কিছু জানলাম। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখবেন বা শেষ পর্যন্ত দেখবেন, যদি তাদের সামান্য কোনো কাজে আসে, তাহলে আমরা আমাদের এই পর্বটা করার সার্থকতা খুঁজে পাবো। তো সবাই আমাদের আজকের অতিথি প্রমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের সন্তানদের কারো যদি এই মিক্সড সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে আপনি গুগল করলেও সব পাবেন তথ্যাদি। আর এই ভিডিও থেকে হয়তো উপকৃত হতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।